আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজনই সাংবাদিক এবং লেখক। উপস্থিত আছেন বাংলাদেশের টেলিভিশনের টকশোর অত্যন্ত পরিচিত মুখ, আলোচিত টকশোর আলোচক মুনির হায়দার, সিনিয়র সাংবাদিক, এবং সঙ্গে আছেন নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ, সবার প্রিয় মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, লেখক ও সাংবাদিক বিশ্বজিৎ সাহা। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, দেশে এবং দেশের বাইরে, আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আমি একটু মনির হায়দার আপনার কাছে আসি। অভিজিৎ রায়ের এই হত্যাকাণ্ডটি সম্পর্কে আপনার বক্তব্য, মন্তব্য জানতে চাচ্ছি যে আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন। আপনাকে ধন্যবাদ এবং বিশ্বজিৎ সাহাকে অভিনন্দন যে তিনি বেঁচে এসেছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশে এখন কেউ বিদেশ থেকে গিয়ে আক্রান্ত না হয়ে ফিরে আসাটা আসলে খুবই অভিনন্দনযোগ্য একটা ব্যাপার। এবং বিশ্বজিৎ সাহা যেটা বললেন যে অনেকেই ভুল করে তাকে ভেবে নিয়েছিল এবং তাকে টেলিফোনও করেছে তাকে অনেকে, সেটা তো ভুলক্রমে করেছে। কিন্তু বাস্তবতাই এরকম যে বিশ্বজিৎ সাহা হোক আর হাসানুজ্জামান সাকি হোক, আজকের বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তার চিত্রটা এমনই যে বিদেশ থেকে আপনি বাংলাদেশে যান কিংবা বাংলাদেশের ভেতরেই ঘর থেকে আপনি কাজের জন্য বের হন, এরপরে যে আপনি সুস্থ সবলভাবে জীবিত ঘরে ফিরে আসবেন সেই গ্যারান্টি কেউ দিতে পারছে না, বাংলাদেশ রাষ্ট্র দিতে পারছে না। সুতরাং প্রতিটি মানুষই যখন দেশে গিয়ে বিদেশে ফিরে আসেন অথবা ঘর থেকে কাজের জন্য বেরিয়ে আবার সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় ঘরে ফিরে আসেন, প্রত্যেককে এখন অভিনন্দন জানাতে হয় যে তারা এখনো বেঁচে আছেন। আমি যতদূর জানি বিশ্বজিৎ সাহা তিনি তার সেরকম কোনো দলীয় রাজনৈতিক বৃত্ত নেই, যতটুকু জেনেছি তিনি ওইভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আমিও যুক্ত নই, আপনিও যুক্ত নন। বাংলাদেশের রাজনীতির কথা বলছি। সেই অবস্থান থেকে আমার কাছে ব্যাপারটা অনেক ওয়াইড, আরো বিস্তৃত পরিসরে। যে বিশ্বজিৎ সাহা বললেন যে দূরে কাছে দাঁড়িয়ে মানুষ দেখছে খুনের ঘটনাটি, কিন্তু কেউ এগিয়ে আসছে না। মানুষের বোধের মধ্যেও একটা ভয়ঙ্কর রকমের, বিস্ময়কর রকমের পরিবর্তন এসেছে। হ্যাঁ, এসেছে। বাংলাদেশের মানুষ এখন রাত পোহাবার পর পত্রিকা পড়ে বা টেলিভিশনের স্ক্রলে দেখে যে আজ কজন পেট্রোল বোমায় মারা গেল এবং পুলিশের ক্রস ফায়ারে কয়জন মারা গেল, অথবা সড়ক দুর্ঘটনায় কয়জন, মানে মর্গে কত লাশ পৌঁছলো। হ্যাঁ, এই যে লাশের দৃশ্য টেলিভিশনের স্ক্রিন, মানে টেলিভিশন চালু করা মাত্রই বা পত্রিকা হাতে নেওয়া মাত্রই এত খুনোখুনি দেখে বাংলাদেশের মানুষের বোধের সত্যিই পরিবর্তন হয়েছে। তারা মনে করে মারা যাওয়াটা এখন খুব ভয়ঙ্কর কোনো ব্যাপার না। আপনার বিশ্বজিৎদার মনে থাকবার কথা, ওই জোনের যিনি সহকারী পুলিশ কমিশনার, তিনি মিডিয়াকে বলেছেন যে কয়েকজন পুলিশ সদস্য দৃশ্যটা দেখছিল, তারা ভেবেছিল যে ওখানে একটা মারামারি হচ্ছে, তো সে কারণে তারা আর এগিয়ে যায়নি। এত ভয়ঙ্কর ঘটনা ঘটবে এটা তারা কল্পনা করেনি। আপনি চিন্তা করেন যে পুলিশও ধরে নিয়েছে যে এরকম মারামারি হবে এবং সেটা নিয়ে খুব বেশি কৌতূহল দেখানো বা সেখানে দৌড়ে গিয়ে তাদের নিবৃত্ত করা, এটা তারা এখন আর প্রয়োজন মনে করছে। একজন আলোচনার এই পর্যায়ে একজন দর্শক ফোন করেছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে আবার আপনার কাছেই ফিরি। মুনির হায়দার, যে সম্মানিত দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের এই আলোচনা শুনতে পাচ্ছেন। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে যোগ দিন। আসসালামু আলাইকুম। আমার নাম রহিমউদ্দিন, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। জি, আপনি বলুন, আমরা শুনছি। আচ্ছা, আমার প্রশ্ন বিশ্বজিৎ স্যার কাছে যে এ যাবৎকালে বাংলাদেশে কতশো মানুষ মরলো, বিশ্বজিৎ স্যার অভিজাতরা মারা গেছে, এটা দুঃখজনক সত্যি, কিন্তু বাকি যে এই এক মাসে 200 মানুষ মরলো, একটা মানুষের কি এই 200 মানুষের কথা বলে না? এই এই অভিজাতরা মরা পরে এবার সকল মহলের মানুষে অভিজাতরা কাটতেছে, আর বাকি মানুষগুলো এগুলো মানুষ নয়, ওগুলো গণনার ভিতরে পড়ে না। জি, ওকে, আপনাকে ধন্যবাদ। আপনি ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা আপনার কাছ থেকে উত্তর খুঁজবো, তার আগে আপনি যা বলছিলেন। জি, আমি যা বলছিলাম সেটা হচ্ছে যে আমি জানি যে এখন বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের ভেতরে আছেন বা দুনিয়াময় বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন, তাদের প্রায় সকলের মনে এই ভদ্রলোকের প্রশ্নটা আছে এবং তারা আমাকে বা বিশ্বজিৎ সাহাকে সামনে পেলে এই প্রশ্নটাই করতেন। দেখুন, কোনো সন্দেহ নেই যে হুমায়ুন আজাদের মতো একজন প্রখ্যাত লেখক, চিন্তাবিদ এবং কবি, এরকম একজন মানুষের উপর আঘাত,
সেটা আমাদের সবাইকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত এবং ব্যথিত করে। আমরা বিস্মিত হই এবং আমরা সেই ঘটনাগুলোর প্রচণ্ড রকমের প্রতিক্রিয়া এবং নিন্দা জানাই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় সমস্যাটা সেখানেই, যে আমরা যখন আমার দৃষ্টিতে আমি যাকে খুব বিশিষ্ট মনে করি, আমি যাকে খুব পছন্দ করি বা আমি যাকে খুব ভালোবাসি, যে তার যখন মৃত্যু হয় বা নিহত হন বা খুন হন, সেটা দুর্ঘটনাক্রমে হোক বা এই ধরনের খুনের ঘটনা হোক, যখন আমার খুব কাছের লোক বা আমার পছন্দের কেউ হবে, তখন আমি রিয়াকশন দেখাই। তার মানে আমি যতক্ষণ আক্রান্ত না হচ্ছে, আমার কাছের লোক আক্রান্ত হওয়া মানে একভাবে আমিও আক্রান্ত হওয়া। আমি যতক্ষণ আক্রান্ত না হচ্ছি, আমি বাকিরা যে আক্রান্ত হচ্ছে এটাকে আমি মেনে নিচ্ছি। দুর্ঘটনার ক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দিই, যে আমাদের খুবই প্রিয়, আপনার আমার সবার, আমি জানি না বিশ্বজিৎ সাহারও হয়তো, আমাদের সেই মিশুক মুনির স্যার, তিনি যখন তারেক মাসুদ তারা যখন সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, আপনি সাকি দেখেন বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কম বেশি 10,000 মানুষ মারা যায়। আমরা কিন্তু এই সমাজের তথাকথিত সচেতন মানুষেরা এটা নিয়ে কখনো খুব বেশি সোচ্চার ছিলাম না। একজন চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন তার স্ত্রী সন্তান দুর্ঘটনায় মারা যাওয়ার প্রেক্ষিতে বা যে কারণে হোক, তিনি এটা নিয়ে একটা আন্দোলন করছেন। আমাদের সমাজের তথাকথিত শিক্ষিত আমরা যারা সচেতন অগ্রসর, আমরা কিন্তু ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কোনো সাড়া টাড়া দিইনি। যখন আমাদের খুব প্রিয় একজন মানুষ, খুব কাছের একজন মানুষ এভাবে নিহত হলেন, তখন আমরা সবাই সোচ্চার হলাম। যখন হুমায়ুন আজাদ স্যার আক্রান্ত হলেন, আমরা সোচ্চার হলাম, তারপর আবার আমরা ভুলে গেলাম। আপনি দেখেন, বিশ্বজিৎ সাহা বলেছেন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি চেয়েছিলাম যে শুধুমাত্র বেছে বেছে বিশ্বজিৎ সাহা এবং হুমায়ুন আজাদদের বাঁচিয়ে রাখো, আর যারা বিজ্ঞান বোঝে না, জ্ঞান বিজ্ঞানের ধারে কাছেও নাই, ভুরুঙ্গামারি কিংবা চাঁপাইনবাবগঞ্জের গ্রামে কুলি মজুরের কাজ করে, তার বুকে 32টা গুলি মারা, অথবা কুমিল্লার আরেকজনের গায়ে পেট্রোল বোমা মেরে তাকে জ্বালিয়ে দেওয়া, এগুলা মানে এলাও করা যাবে? আসলে হয়েছে কি বিশ্বজিৎ, আমি হয়তো আপনিও আমার সঙ্গে একমতই হবেন, যে আমরা যারা নাগরিক বা আমরা শিক্ষিত নাগরিক বা কিছুটা সচেতন নাগরিক নিজেদেরকে মনে করি, সেটা দেশে থাকি বা বিদেশে থাকি, আমাদের এই যে দৃষ্টিভঙ্গির আমি মনে করি যে একটা সংকীর্ণতা সমাজকে আজকের জায়গায় নিয়ে এসেছে। আমরা যদি প্রতিটা ঘটনায় একইভাবে প্রতিক্রিয়া দেখাতাম, এবং আমাদের সবার প্রধানতম এজেন্ডা যদি হতো যে বাংলাদেশ একটা নিরাপদ রাষ্ট্র হবে প্রতিটি মানুষের জন্য, এবং সেখানে আইনের শাসন নিশ্চিত করতে হবে, সেখানে কোনো ব্যক্তির শাসন, কোনো দলের শাসন, কোনো দলীয় দৃষ্টিভঙ্গির শাসন প্রতিষ্ঠিত হবে না, আমরা সবাই যদি এটা নিয়ে সোচ্চার হতাম, বা আমাদের পূর্বপুরুষরা যদি 43 বছর আগে, আমি বলছি বাংলাদেশের জন্মের পরপরই যদি সোচ্চার হতেন, আমি নিশ্চিত আজকে বিশ্বজিৎ সাহা, আমি দুঃখিত, অভিজিৎ রায় বা হুমায়ুন আজাদ বা আরো যে কেউ কোনো ব্যক্তি হন না কেন, আজকের এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না। সমাজের প্রতিটি মানুষ, তিনি কোন ধর্মের, তিনি কোন চিন্তার, তিনি বিজ্ঞান মনস্ক কি বিজ্ঞান অমনস্ক, সেটা মোটেও মুখ্য ব্যাপার হতো না। একজন মানুষ, একজন নাগরিক, সেই হিসাবে তিনি নিরাপদ থাকতেন। আজকে আমরা বেছে বেছে নিরাপত্তার কথা যখন চিন্তা করি, তখন কখনো আমি আক্রান্ত হই, কখনো বিশ্বজিৎ সাহা আক্রান্ত হন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত রাজনীতি বিষয়ক অনুষ্ঠান টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন সাংবাদিক এবং লেখক, বিশ্বজিৎ সাহা এবং মনির হায়দার। আমরা কথা বলছিলাম অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে এবং বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের বাইরে, দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদেরকে আবারও স্বাগত জানাই। আমি মনির হায়দার আপনার কাছে ফিরব। যে কথাটি বিশ্বজিৎ সাহা দুবার বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে অভিজিৎ রায় মারা গেছেন, তার উপরে হামলা হয়েছে, তার স্ত্রীর উপরে হামলা হয়েছে, তার স্ত্রীর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে, সারা দেহে রক্ত, মাথায়, সারা শরীরে জখম। এই অবস্থায়ও তার স্বামীকে উদ্ধারের জন্য, রক্ষা করার জন্য তিনি হাহাকার করছেন, চিৎকার করছেন, কিন্তু আমরা দেখছি যে কেউ এগিয়ে আসছে না। আমরা একটি স্টিল ফটোগ্রাফিতে আমরা দেখলাম যে একজন পুলিশ পর্যন্ত দাঁড়িয়ে আছেন, তিনি হাত দিয়ে দেখাচ্ছেন সম্ভবত যে ওদিকে গেছে, কিন্তু তারও কোনো কিন্তু উদ্ধার তৎপরতার কোনো কিছু আমরা কিন্তু দেখিনি। পরবর্তী আমরা গণমাধ্যমেও এই সব সংবাদ পেয়েছি। সামাজিক এই অবস্থাটি কেন তৈরি হলো? ধন্যবাদ সাকি। বিশ্বজিৎ সাহা তার এই আলোচনাটা যেই কথা দিয়ে শেষ করেছেন, সেটা হলো বর্বরতার একটা সীমা আছে। দেখুন, বর্বরতার সীমা এখন আর থাকছে না, কারণ রাষ্ট্র যখন বর্বর হয়ে যায়, তখন রাষ্ট্রের কোনো পর্যায়ে বা সমাজের কোনো স্তরেই আর আপনি সেই মানবিক মূল্যবোধ আশা করতে পারেন না। আজকে একজন অভিজিৎ রায় বা একজন বিশ্বজিৎ
জি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছিল। বিশ্বজিৎ কি নাম, তার পুরো নাম? বিশ্বজিৎ বিশ্বজিৎ চৌধুরী বা সাহা নিশ্চয়ই না, না, বিশ্বজিৎ যাই হোক, চৌধুরী। সেই বিশ্বজিতের হত্যাকাণ্ড বা আরো অনেক, আপনি পত্রিকার পাতা খুঁজলে এরকম অনেক এক্সাম্পল পাবেন যে খুন হচ্ছে কিন্তু কেউ এগিয়ে আসছে না, ভয়ে বরং পালিয়ে যাচ্ছে। এই অবস্থাটা কেন হয়েছে? সেটা হলো যে আজকের রাষ্ট্রীয় পর্যায়ে তো খুনোখুনি হচ্ছে। আমাদের যারা আমাদের অতীতে চালিয়েছেন, যারা এখন আমাদের চালাচ্ছেন, আপনি বিএনপি বলেন বা 20 দলীয় জোট বলেন বা আওয়ামী লীগ বলেন আর 14 দলীয় জোট বলেন, আজকে আমাদের যারা অভিভাবক, যারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন, ভাগ্য নির্ধারণ করেন, তারা প্রকাশ্যে দিবালোকে খুনোখুনিতে লিপ্ত। কেউ পেট্রোল বোমা দিয়ে মারছে, কে মারছে আমি আপনি দেখি না, কিন্তু মারছে। আর আমরা দেখি গুলিতে বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। সেই বরিশালের জসিমউদ্দিন হাওলাদার বলেন বা চাঁপাইনবাবগঞ্জে বাপকে ধরতে গিয়ে বাপকে পেল না, ছেলেকে পেল, তাকে ধরে গুলি করে মেরে ফেললো। এই ঘটনাগুলো আমরা দেখছি। এবং এই ধরনের খুনোখুনি, ঠিক আমি যদি প্রতীকী অর্থে অভিজিৎ রায়কে ধরি, যে এভাবে হত্যা করা হচ্ছে নাগরিকদের, এই দৃশ্য দেখে বিশ্ববাসী সইতে পারছে না। এটা শুধু বাংলাদেশ না, আরো কোনো কোনো দেশেও হচ্ছে, শুধু একমাত্র বাংলাদেশ তা না। বাট আমি শুধু বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, যে বাংলাদেশে যখন রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয় পর্যায়ে ভাবে খুনোখুনির হোলি খেলা চলছে, তখন বিশ্বের অনেক দেশ, আমাদের অনেক উন্নয়ন অংশীদার, তারা আতঙ্কিত, উদ্বিগ্ন হয়ে তারা এগিয়ে আসছে, তোমরা এগুলা থামাও, এগুলা করো না। আমাদের ভাগ্য বিধাতারা বলছেন না, তোমাদের কথা আমরা শুনবো না, তুমি কে, তোমার কথা শুনতে হবে কেন? এই যে রাষ্ট্রের এই অ্যাটিটিউড, রাষ্ট্রের যে এই ক্যারেক্টার, এটা সমাজে, পরিবারে, গ্রামে, ব্যক্তি পর্যায়ে সব জায়গায় সংক্রমিত হয়ে গেছে। রাষ্ট্রের চরিত্র যদি আপনি বদল না করতে পারেন, আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বা আমার যেটুকু বোধ বা ধারণা তা দিয়ে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, এই ব্যক্তি পর্যায়ে বা আরো ছোট পরিসরের এই সমস্ত বর্বরতা আপনি থামাতে পারবেন না। আগে রাষ্ট্রকে বর্বরতা পরিহার করতে হবে, রাষ্ট্রকে মানবিক হতে হবে। আমাদের পূর্বপুরুষেরা তারা যে লক্ষ্যকে সামনে রেখে বা যে 3টি সুনির্দিষ্ট ঘোষণা গ্রহণ করে মুক্তিযুদ্ধে গিয়ে আত্মদান করেছেন এবং একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করেছেন, সেই 3টি ঘোষণা ছিল, এটা বারবার বলি আমি, এবং আমি এটাই বারবার বলতে চাই, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। বলেন তো, আমাদের এই 43 বছরে আমাদের রাষ্ট্র বা সমাজ ইকুয়ালিটি এসছে, সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, হিউম্যান ডিগনিটি? বাংলাদেশে মানুষের জীবনের দাম সবচেয়ে কম, বাংলাদেশে মানুষ এখন সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে উপেক্ষিত প্রাণীর নাম। আর সোশ্যাল জাস্টিস বা সামাজিক সুবিচার, বাংলাদেশ হলো এখন বিচারহীনতার এক স্বর্গরাজ্য, বাংলাদেশ আজ অবিচারের এক স্বর্গরাজ্য। সেখানে অভিজিৎ রায় বলেন আর জসিমউদ্দিন হাওলাদার বলেন বা নুরুজ্জামান বলেন, যেই বলেন না কেন, কারো জীবনেরই কোনো মূল্য নাই, কেউই বর্বরতার হাত থেকে রেহাই পাচ্ছে না। বিশ্বজিৎ সাহার একটা কথার সূত্র ধরে আমি বলি, দেখুন আমি আবারও বলছি যে বাংলাদেশ যারা চালিয়েছে, সেটা এরশাদ সাহেব বলেন, ঘৃণিত স্বৈরশাসক, বিএনপি জামাতের জোট সরকার বলেন, বা আজকে যারা শাসক আছে, এরা ক্রমবর্ধমান গতিতে আমাদেরকে বর্বরতার দিকে নিয়ে গেছে। আমি, আমার অভিজ্ঞতা বলে যে এই বর্বরতা সাম্প্রতিক বছরগুলোতে সকল সীমা ভেঙে, সকল রেকর্ড ভেঙে চলে গেছে। আজকে আপনি বললেন যে পৃথিবীর কোথাও কি আছে যে এরকম বছরের শুরুতে মাসের পর মাস হরতাল? আপনার সঙ্গে আমি একমত, পৃথিবীর কোথাও নাই। আপনি বললেন পৃথিবীর কোথাও কি আছে এরকম একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হরতাল অবরোধ? নাই কোথাও। বিশ্বজিৎ দা, আপনি বলেন তো, বাংলাদেশের রাজনীতি বা পলিটিক্সের নামে সামগ্রিকভাবে যা ঘটছে, এটাও কি পৃথিবীর কোথাও আছে, কোন দেশে আছে? আসলে নাই। আপনি দেখেন, আপনি খুব ভালো বলেছেন, পৃথিবীর জি, কোন আপনি- দেশে নাই। আপনি আমি আলোচনা বলি আসবেন, আপনাকে, আপনি আসবেন, পৃথিবীর কোন দেশে নাই যে আপনি মানে আপনার মানে আপনাকে কি বলে, খড়গ দিয়ে বা ছুরি দিয়ে আপনার ট্রেনিং নিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে হাত কাটবে, পা কাটবে, এটা পৃথিবীর কোন দেশে নাই তো। আমি তো আপনার সাথে এটা- দ্বিমত এটা- এটা করছি না। বাংলাদেশে তৈরি কিন্তু হয়েছে। আপনি শুধু ছুরি দিয়ে হাত পা কাটাটাকেই অপরাধ কেন না 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 মনে না, করছেন? এটা পেট্রোল বোমা দিয়ে না না, পোড়ানোটাকে এটা আপনি একটা অপরাধ কারখানা মনে তৈরি হয়ে করছেন গেছে না। বাংলাদেশে। আমি তো- বাংলাদেশের শিক্ষা পদ্ধতি, বাংলাদেশের যেই মানে আপনার যে মুক্তিযুদ্ধ, যে কথা আপনি বলছেন, যে 3টা মূল ঘোষণা, আদর্শ, বলছেন, সংবিধানে লেখা আছে, যেটার উপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জি। যদি আপনি অসাম্প্রদায়িকতার কথা বলেন, যদি আপনি মুক্তবুদ্ধির কথা বলেন, আচ্ছা, বিশ্বজিৎ, আমি পর্বটা শেষ করি, আপনার কাছে মজার আলোচনাটা ব্যাপারটা আসবে হচ্ছে কি, নিশ্চয়ই। আমরা কি করছি? আমরা 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে দিয়েছি,
মেরে ফেলেছি একটি পরিবারকে, একটা শিশু সন্তানের কথা বলতে পারবে না। আমরা এই কাজ করেছি, আমরা কারা? আমরা বাঙালিরাই করেছি। আমি কি শেষ করতে পারবো আমার আলোচনা? নিশ্চয়ই পারবেন। তাহলে কিন্তু আপনার বলতে সুবিধা হবে। আমি বলছি আপনাকে এই আপনার কারণে বলতে সুবিধা যে হবে। এই কাজগুলো আমি কিন্তু তো আসলে আপনার কথাটাকেই সমর্থন করছি নিশ্চয়ই, যে জি, বাংলাদেশে যা কথা ভালো হচ্ছে, কথা সকলের জন্য ভালো কথা। বাংলাদেশে পলিটিক্সের নামে যা হচ্ছে এটা দুনিয়ার কোথাও নাই। গৃহযুদ্ধ আছে, আমার সুযোগ হয়েছিল, আমি আফ্রিকার গৃহযুদ্ধ পীড়িত সবগুলো দেশে গেছি, আমি দেখেছি যে সেখানে কিভাবে গৃহযুদ্ধ হয় গোত্রে গোত্রে বা বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে কিভাবে গৃহযুদ্ধ আমি দেখেছি। কিন্তু জানেন বাংলাদেশে মূল্যবোধের যে অবক্ষয় সেটা গৃহযুদ্ধের দেশে কিন্তু নাই। তাদের গৃহযুদ্ধেরও কিন্তু একটা ডিসিপ্লিন আছে, সেখানেও কিন্তু কিছু মূল্যবোধের ব্যাপার আছে, বাংলাদেশে সেটা নাই। দেখুন বাংলাদেশে রাষ্ট্রের যে বর্বরতার কথা আমি বলি, যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা অপোজিশনের সঙ্গে যে আচরণ করেছে এটার আমরা কিন্তু নিন্দা করেছি, সমালোচনা করেছি। যে আওয়ামী লীগকে তারা বঙ্গবন্ধু অ্যাভিনিউর মধ্যে ঘিরে রেখেছিল, যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বেরোতে পারতো না। আওয়ামী লীগ করেছে কি আরেক ধাপ এগিয়ে তারা বিএনপির সেন্ট্রাল অফিস বন্ধ করে দিয়েছে। না আসলে ঠিক ঠিক আমি বলি এটা মধ্যে আপনি শেষ আমাকে শেষ করতে দেন, খুব সুন্দর কথা বলছেন। আমাকে শেষ আওয়ামী লীগ আপনি কিন্তু আমাকে ইন্টারাপ্ট করছেন, তাহলে আমি থেমে থাকি, আপনি একটি বলেন। সন্তান ছিল, দুটি সন্তান ছিল, তাকেও যেন শেষ করে দেওয়া যায় সেভাবে করে আচ্ছা, আপনি তাকে কি গুলি করে আপনি মেরে ফেলার এটার চেষ্টা সঙ্গে করেছেন। বঙ্গবন্ধুর হত্যাটা কেন মিলাচ্ছেন? না, সেটা তো বিচার হয়েছে। আমি বলছি যে আপনি যে বলছেন সেটা তো বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। ঘেরাও করে রাখা এক জিনিস আর পরিকল্পিত বলে মেরে ফেলার চক্রান্ত করা বিশ্বজিৎ আরেক শাহ, জিনিস। আপনার সঙ্গে আমি কোনো বিতর্কে যেতে না, না, চাই আমি না। দেখেন বলছি আর কি। আজকের বাংলাদেশে খুনোখুনিকে আমি জায়েজ বলছি করবেন যে আপনি বঙ্গবন্ধু আসলে হত্যাকাণ্ড ব্যাপারগুলো দিয়ে? কিন্তু আসছে কিন্তু না, 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 পরম্পরা আসছে। কি কারণে এসছে? আচ্ছা তাইলেও খুনোখুনি চলুক, আমি আলোচনা থামিয়ে দিই। না না সেটা না। তাহলে আপনি কেন যেমন এটা আপনি টানছেন? বলছেন আমি বলছি, না, না। আপনি বলছেন আমি শুনছি, এটাই নিয়ম। না আপনি শুনছেন না তো, আচ্ছা, আপনি তো আমাকে শেষ আচ্ছা, করতে ঠিক আছে, দিচ্ছেন। শেষ করে আবার হ্যাঁ, দেখেন আজকে যেটা বলেছি যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আটকে রাখা হতো, দুই জায়গায় ব্যারিকেড দিয়ে রাস্তার দুই মাথায়, তারা ওই রাস্তার ভিতরে মিছিল করতো। আওয়ামী লীগ করলো কি আরেক ধাপ এগিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিস তালা মেরে দিয়েছে, বলছে তোমাদের আর এই অফিসে আসার দরকার নাই। তারপরে করলো কি বিএনপির একজন মহাসচিব আছেন ভারপ্রাপ্ত, তাও ভদ্রলোক ভার মুক্ত হতে পারেন নাই, তাকে দফা আগে কিন্তু কোনোদিন আওয়ামী লীগ বিএনপির মহাসচিবকে অ্যারেস্ট করা হতো না। সাকি আপনি সাংবাদিক, আপনার মনে থাকবার কথা, সেই ধারা ভেঙে গিয়ে মহাসচিবকে অ্যারেস্ট করা শুরু, মহাসচিবকে রিমান্ডে নেওয়া শুরু হলো। আচ্ছা তারপরে কি হলো দেখেন, এক ভদ্র মহিলা 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, ভাই তার অনেক সমালোচনা আমরা করি, ভালো মন্দ তার অনেক সীমাবদ্ধতা, অনেক দোষ ত্রুটি অপরাধ আছে, কিন্তু এক ভদ্র মহিলা 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। আপনি করলেন কি, আপনি তার বাড়ির সামনে এমন ভাবে বালুর ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করলেন যে আমার সন্তান বা বিশ্বজিৎ সাহার সন্তান যারা এগুলো হঠাৎ করে দেখে বলছে এটা কি প্র্যাকটিস, তারা মনে করছে এটাই হয়তো পলিটিক্স। এখন আগামীতে ধরেন কোনো কারণে বিএনপি তো আবার ক্ষমতা আসতেও পারে, আসবেই আমি সেটা বলছি না, কিন্তু আসতেও তো পারে। যখন বিএনপি আসবে তখন এই ঘটনাগুলোর প্রতিশোধ নিতে গিয়ে বিএনপি কি করবে? ধরেন আওয়ামী লীগ প্রতিশোধ নিচ্ছে যে তুমি আমাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাইরে যেতে দাওনি, তুমি তার কাটা দিয়ে আমাকে আটকে রেখেছো, সেটার প্রতিশোধ হলো আমি তোমার অফিস বন্ধ করে দিলাম। আচ্ছা এখন আবার যখন এ আসবে তখন এটার প্রতিশোধটা কি হবে? আওয়ামী লীগের অফিস কি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ওখানে ফুলের বাগান বানায় ফেলবে বা অন্য কিছু তৈরি করে ফেলবে? কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। আপনি বঙ্গবন্ধু হত্যার কথা বলছেন, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একজন মানুষও আপনি পেয়েছেন যে টেলিভিশনের টক শোতে এসে বা সংবাদপত্রে কলাম লিখে বলেছে যে এই কাজটা ঠিক হয়েছে? প্রত্যেকে বলেছে যে এটা একটা কলঙ্কজনক ঘটনা, এটা বিচার হোক। তারপরে বিচার হয়নি, বিচারের পথ রুদ্ধ করা ছিল, তারপরে আবার সুযোগ হয়েছে, সেটার বিচার হয়েছে, খুনিদের ফাঁসি হয়েছে, কিছু লোক পলাতক আছে। এটা একটা বিহিত কিন্তু হয়েছে, এটা কিন্তু কেউ কখনোই এটাকে অ্যাকসেপ্ট করেনি বা এটার পক্ষে বলেনি। এখন আপনি যখনই বাংলাদেশে এই ধরনের খুনোখুনি, রক্তের হোলি খেলা রাষ্ট্রীয় পর্যায়ে, এই বর্বরতা আপনি যখন আমি বা সাকি বা যে কেউ যখন বলবে, তখন আপনি যদি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, তার 2 ছেলে পুত্রবধূ এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে রাসেলের হত্যাকাণ্ডের কথা আনেন, তাহলে কি আমরা এটাকে জাস্টিফাই করে ফেলবো? এটা কোনোভাবেই হতে পারে না। সেটা একটা হত্যাকাণ্ড ছিল, সেটা নিন্দনীয় ঘটনা ছিল, সেটা প্রতিবাদযোগ্য ব্যাপার ছিল এবং সেটার বিচার হওয়া দরকার ছিল। অনেক দেরিতে হলেও সেটার বিচার হয়েছে। বিচারের পথ রুদ্ধ করার যাবতীয় আমি কি সেটা বলিনি আপনাকে? আমি বলছি তাহলে সেই কথাটা আমরা আজকে কেন বলবো? আমাকে বলেন সেটা। আপনি যখনই সেই কথাটা বলবেন তার মানে হলো আপনি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আপনি আজকের খুনোখুনি, আজকের বর্বরতাকে জাস্টিফাই করছেন। যদি সেটা করেন, বিশ্বজিৎ সাহা আজকে অভিজিৎ রায় মারা গেছেন, কালকে মনির হায়দার মারা যাবে, তারপরের দিন হাসানুজ্জামান সাকি মারা যাবে এবং একদিন আপনি বিশ্বজিৎ সাহা একইভাবে ঘটনা করতে পারেন। আমাদের সবার মানুষ হিসাবে প্রতিবাদ করা উচিত। যে সমস্ত খুনোখুনি হয়েছে এটা আমাদের পূর্বসূরীদের ব্যর্থতা, আমরা তাদের
এই ব্যর্থতার নিন্দা জানিয়ে আমরা আমরা এখন থেকে দর্শক- সিদ্ধান্ত নিই যে আমরা এটা আর অ্যালাউ করব না, জি, allow করবো আমরা না। এটা আর আমরা মেনে নেব না। দর্শকের একটা ফোন নিব। অবশ্যই। আমি মনির হায়দার আপনার কাছে ফিরবো। যে দর্শক ফোন করেছিলেন বিরতির আগে, তিনি বলেছেন যে গরিব অর্থাৎ দরিদ্র মানুষের জন্য কি চিন্তা। এই যে এত কিছু হচ্ছে তার তো এফেক্টেড হচ্ছে দরিদ্র মানুষের উপরে। তিনি আলোচনাটি অন্যদিকে একটু ঘুরিয়ে নিয়ে গেছেন, কিন্তু তারপরেও আমি বলবো যে এটি খুবই ভেরি মাচ এটি হচ্ছে প্রাসঙ্গিক। কারণ আমরা যা কথা বলি, যাদের জন্য কথা বলি, রাজনীতিবিদরা যাদের জন্য কাজ করেন, সব আসলে সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, দেশের উন্নয়নের জন্যই। আরেকটা প্রশ্ন ছিল এক ভদ্রলোকের, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে কোনো রাজনীতি জি, থাকবে না। জি, এটি আপনার কাছে ছিল। আচ্ছা, প্রথম হলো যে আমি বাংলাদেশের অন্য সব পেশার মতো সাংবাদিকতা পেশাও নানাভাবে দূষিত বা দুর্বৃত্তায়িত হয়েছে, সংবাদপত্র, গণমাধ্যম হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানেও দ্বিধা বিভক্তি, দলবাজি, দলীয়করণ, রাজনীতি সব এখানেও আছে, অন্য সব পেশার মতো। জি। কিন্তু তা সত্ত্বেও একটা জায়গায় এসে কখনো কখনো বা কিছু কিছু জায়গায় একজন সাংবাদিক হিসেবে একটু গর্বিত বোধ করি, বা একটু নিজেকে মনে হয় যে সাংবাদিকতায় এখনো কিছু কিছু মানুষ আছেন যাদের বোধ, যাদের মানবিকতা, মূল্যবোধ কাজ করে। দেখুন, এই অভিজিৎ রায়ের এই হত্যাকাণ্ডে আমাদের ফটো সাংবাদিক, আমাদের ছোট ভাই জীবন, সে রেলিং এর ওপাশে সুরাট উদ্যানের ভিতরে ছিল, সে সেখান থেকে অনেক দূর দিয়ে একটা গেট আছে, ওখান দিয়ে ঘুরে দৌড়ে এসে সে চেষ্টা করেছে বাঁচাবার। আমি ওর প্রতি কৃতজ্ঞ, আমাদের ছোট ভাই, যে ও এরকম একটা উদাহরণ সৃষ্টি করেছে। খুব অল্প কিছু কাল আগের আরেকটা ঘটনা দেখেন আপনি, যে 2014 সালের 5 জানুয়ারি যে ইলেকশন নিয়ে বিশ্বজিৎ তুললেন কথাটা, সেই ইলেকশনের আগের দিন ওই বিএনপির অবরোধ হরতালের মধ্যে যখন বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, তখন আমাদের সুপ্রিম কোর্টের ভিতর থেকে বিরোধী দল সমর্থক আইনজীবীরা মিছিল করে বেরোবার চেষ্টা করছিলেন। তখন এক ভদ্র মহিলা আইনজীবী, তিনি ওখান দিয়ে যাচ্ছিলেন। তখন যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা, আপনার মনে আছে যে সুপ্রিম কোর্টের গেটের তালা ভেঙে সুপ্রিম কোর্ট কম্পাউন্ডে ঢুকে পড়েছিল, এবং ওই মহিলা আইনজীবীকে পিটাতে পিটাতে তার কাপড় চোপড় ছিঁড়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে, তার ইজ্জত আবরু সব বের হয়ে গেছে। ঠিক ওই সময় কেউ তাকে বাঁচাতে আসছে না, গোটা বাংলাদেশ মনে হয় যেন উলঙ্গ হয়ে যাচ্ছে সেখানে। ওই অবস্থায় একজন ফটো সাংবাদিক, আমাদের বন্ধু সানাউল হক, সে দৌড়ে গিয়ে ওই সেখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তার শরীরে কিছু আঘাত, ইট পড়েছে, লাঠি পড়েছে, সে ভদ্র মহিলাকে ওখান থেকে উদ্ধার করে একটা কাপড় দিয়ে পেঁচায় সে উঠে নিরাপদ জায়গায় নিয়ে দিয়েছে। এবং এরকম আরো ঘটনা আছে, সাংবাদিকরা এই ধরনের, রাজশাহীতে আছে, পুলিশকে বাঁচিয়ে হ্যাঁ, বাঁচিয়ে- বাঁচানো বাঁচিয়েছেন ঘটনা। নারী। এরকম অনেকগুলো ঘটনা আছে যে সাংবাদিক, আমাদের সহকর্মী বন্ধুরা এ ধরনের অনেক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন। স্বাভাবিকভাবে আমি আপনি সাংবাদিক, বিশ্বজিৎ শাহ সাংবাদিক, আমরা এখানে কিছুটা মানে অনেক অন্ধকার, অনেক হতাশা, অনেক দুঃখ বেদনার মধ্যে কখনো কখনো মনে হয় যে হ্যাঁ, আমাদের পেশার কিছু কিছু লোক তো মানবিকতা দেখাতে সক্ষম হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে গরিবের কথা বলা হয়েছে, যে ওটা অবশ্য বিশ্বজিৎ শাহ বলেই ফেলেছেন যে গরিবদেরকে নিয়েই তো যত খেলা। বাংলাদেশে সবচাইতে ইমোশনালি ব্ল্যাকমেইলড হয় গরিবেরা। গরিবদের আবেগ নিয়ে সবাই খেলে, কেউ রাজা হয়, কেউ উজির হয়, কেউ প্রধানমন্ত্রী হয়, কেউ প্রেসিডেন্ট হয়, মন্ত্রী হয়, এমপি হয়। আবার সেই গরিবদের সঙ্গে সবাই প্রতারণা করে, আবার খুন হয় গরিবরা, আবার বোমা পড়ে গরিবের গায়ে, আবার ক্রস ফায়ারে বুক ঝাঁঝরা হয়ে যায় গরিবদের। আপনি দেখেন এই গত 2 মাসে বা গত কয়েক বছরে যত লোক এই পেট্রোল বোমায়, ককটেলে, কিংবা আপনার ওই পুলিশের গুলিতে, ক্রস ফায়ারে, এখন আবার গণপিটুনি নাম দিয়ে চলছে, এই যত ঘটনায় মানুষ মারা গেছে, আপনি খুঁজলে দেখবেন এর মধ্যে সত্যিকার অর্থে 90% বা 95%ই হচ্ছে গরিব মানুষ, এবং তারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে। যতদিন পর্যন্ত এখানে দায়িত্বশীল রাজনীতি প্রবর্তিত না হবে, যতদিন পর্যন্ত সত্যিকার অর্থে রুল অফ ল বা আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত ব্যক্তির প্রাধান্য দূর না হবে, গোষ্ঠী বা মহলের আধিপত্য দূর না হবে, ততদিন পর্যন্ত গরিবরা কিন্তু এই প্রবঞ্চনা, খুন এবং প্রতারিত হয়েই যাবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গরিবরা এই জিনিসটা বুঝতেই পারেন না, তারাই প্রতারকদের বারবার ঘুরে ফিরে তাদের নেতা নির্বাচিত করেন। এক জটিল সমস্যা, ডিম আগে না মুরগি আগে, সে আলোচনা আজ করতে গেলে আমরা আমাদের প্রাসঙ্গিক বিষয়গুলো বলতে পারবো না। কিন্তু আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, যে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, যে বাংলাদেশে রাজনীতি থাকলে মুক্তিযুদ্ধের চেতনাই থাকতে হবে। অবশ্যই তিনি সত্যি কথাই বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাই তো রাজনীতি থাকবে। একটা দেশ
পৃথিবীতে খুব কম দেশ কিংবা আদৌ আর কোনো দেশে এত মানুষ হত্যার বিনিময়ে স্বাধীনতা এসেছে কিনা, এটা মানে একটা বাংলা মানে সেই সময়ের পটভূমিতে এরকম ঘটনা দুনিয়াতে তার কোথাও ছিল না যে এত মানুষের জীবনের বিনিময়ে একটা দেশ তৈরি হয়েছে। সুতরাং যে চেতনা নিয়ে এতগুলো মানুষ জীবন দিয়েছেন, এত মা বোন ইজ্জত দিয়েছেন, এত মানুষ রক্ত দিয়েছেন, সেই চেতনার আলোকেই তো বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। প্রশ্ন হলো সেই চেতনাটা কি? আমি একরকম ভাবে বলতে পারি, আপনি একভাবে বলতে পারেন, বিশ্বজিৎ শাহ একভাবে বলতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি চেতনা তো সংবিধানে লিপিবদ্ধ আছে, যেটা আমি একটু আগে বললাম। চেতনা হলো প্রতিটি মানুষ সমান। বিশ্বজিৎ সাহা হিন্দু, মনির হায়দার মুসলমান, উইলিয়াম গোমেজ খ্রিস্টান, কিংবা আমাদের অম্লান দেওয়ান সে বৌদ্ধ, আমার ধর্মীয় পরিচয়, আমার বর্ণ পরিচয়, আমার দলীয় পরিচয়, আমার সাংগঠনিক পরিচয় এটা মুখ্য না। আমি বাংলাদেশের নাগরিক, আমি, আপনি এবং বিশ্বজিৎ শাহ আমরা প্রত্যেকেই সমান সুযোগের অধিকারী। এটা হলো মুক্তিযুদ্ধের প্রধান চেতনা। দ্বিতীয় চেতনা হলো হিউম্যান ডিগনিটি, আমাকে মানুষ হিসাবে বিবেচনা করতে হবে। আপনি অনেক বড় শিক্ষিত, জ্ঞানী, গুণী, বহু টাকা পয়সার মালিক, আপনি যেমন মানুষ, আমি একেবারে গ্রামের একটা মুটে মজুর, কুলি, কুমার, কামার, আমিও মানুষ। দুজনের হিউম্যান ডিগনিটি বা মানবিক মর্যাদা সমান হতে হবে। এই রাষ্ট্রের মুক্তিযুদ্ধের চেতনা সেটা। আমার মুক্তিযুদ্ধের আরেকটা চেতনা হলো সোশ্যাল জাস্টিস। প্রতিটা মানুষ আইনানুগ সুবিচার পাবার অধিকারী, কারো প্রতি অবিচার করা যাবে না, প্রত্যেকটা মানুষ সুবিচার পাওয়ার অধিকারী। আর এই তিনটির সমন্বয়ে যে চেতনাটা আমাদের মূল চেতনা, সমন্বিত চেতনা, ইন্টিগ্রেটেড, সেটা হলো গণতন্ত্র থাকতে হবে। এটা নির্ভেজাল গণতন্ত্র, যেই গণতন্ত্রে মানুষের প্রায়োরিটি থাকবে, যেই গণতন্ত্রে সহিষ্ণুতা থাকবে, যেই গণতন্ত্রে সবাইকে অ্যাকোমোডেট করা হবে। একজন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর একজন মানুষ যদি কোনো জাতিগোষ্ঠীর থাকেন, তিনি রাজনৈতিক দল করার অধিকার থাকবে যদি তিনি মনে করেন আমি আমার এই দল নিয়ে রাজনীতি করব। একটা একক ধর্মীয় পরিচয়ের কেউ যদি মনে করেন আমি আমার এই ধর্ম নিয়ে রাজনীতি করবো, সে করতে পারে, তার অধিকার থাকবে। আবার আরেকজন বলতে পারে না আমি তোমার এটা মানি না, এটুকু সে বলতে পারে, কিন্তু তোমার গলা চেপে আমি বলতে পারি না যে তুমি এটা করতে পারবে না। গণতন্ত্র সেই গণতন্ত্র, প্রতিটা মানুষ বলতে পারে যে আমার আইডিওলজি এই, আমি এটা করতে চাই, মানুষ আমার সঙ্গে যদি আসে আমি আছি। সুতরাং গণতন্ত্র এক নম্বর, আর বাকি তিনটা সংবিধানের সন্নিবেশিত, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। আমি মনে করি অবশ্যই বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলকে এই চারটি চেতনা ধারণ করেই রাজনীতি করতে হবে। যদি না করেন তাহলে স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে, তারা এদেশে রাজনীতি করতে পারবে না। জি, আপনাকে দিয়ে আলোচনা শেষ করবো। আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে এসেছে, আমাদের হাতে সময়ও কম। মনির হায়দার, আপনাকে একই প্রশ্ন করতে চাই, যেহেতু কথা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে, এডিটরস সম্পাদকীয় পর্ষদের যে প্যাড, বিশ্বজিৎ শাহ বলার চেষ্টা করেছেন যেটি কোথা থেকে এসেছে সেটি কোনো চিহ্ন ছিল না, কিন্তু আমরা জানি যে সম্পাদক পর্ষদের একটি প্যাড আছে তেজগাঁ শিল্প এলাকা থেকে, সমকালের যে অফিস যেটির সম্পাদক হচ্ছে গোলাম সারওয়ার, সেখান থেকে এই প্যাডের মাধ্যমে বিবৃতি দেওয়া হয়। যদিও এই মুহূর্তে যতটুকু জানি যে সপ্তাহখানেক আগে তিনি লস অ্যাঞ্জেলেসে এসেছেন অসুস্থতার কারণে। ধন্যবাদ সাকি, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। প্রথম বিষয় হলো যে শাসকেরা স্বেচ্ছাচারী বা স্বৈর শাসক কেন হয়ে ওঠে, বিশেষত গণতান্ত্রিক কায়দায় নির্বাচিত শাসকেরা যখন স্বেচ্ছাচারী বা স্বৈর শাসক হয়ে ওঠে, এটার পিছনে কিছু উপাদান থাকে। সেই উপাদানগুলো হলো আমরা যারা সমাজের তথাকথিত শিক্ষিত অগ্রসর মানুষ, আমরা তাদেরকে স্বৈর শাসক হিসেবে গড়ে উঠতে সাহায্য করি, প্ররোচিত করি। এই যে প্রসঙ্গটা আনলেন, এটা মোটা দাগে কিন্তু সেই ঘটনারই একটা অংশ বা সেই প্রক্রিয়ারই একটা অংশ। দেখুন, অতীতের সাংবাদিকদের একটি ইউনিয়ন ছিল, এখন সেটি দুটো ইউনিয়ন। সাংবাদিকতায় দুটো একদম পরিষ্কার দুটো অংশ। জনপ্রশাসনে একটা পক্ষ যখন যারা ক্ষমতায় থাকে তাদেরকে গিয়ে বলে যে এভাবে এভাবে করেন, আমরা আপনার সঙ্গে আছি, ওগুলার কোনো পাত্তাই দিবেন না। তখন দেখে আরে ভালোই তো, এরা তো আমাদেরকে সাপোর্ট দিতে আসছে, সব ভাগ করে ফেলো, সব শ্রেণী পেশার লোকদেরকে এভাবে ভাগ করে ফেলে। এবং আমাদের দুর্ভাগ্য হলো যে এইভাবে আমাদের অগ্রজ বিভিন্ন পেশায় যারা আছেন, সাংবাদিকতা সহ, তারা এভাবে বশংবদ হয়ে ওঠার কারণেই আমাদের বুকের উপর কদিন পর পর এক একটা জগদ্দল পাথরের মতো স্বৈর শাসক চেপে বসে। দেখুন, যে সম্পাদক পরিষদের যে বিবৃতির কথা বলা হলো, আপনি যেটা তুললেন, এবং বিশ্বজিৎ শাহ যেটা বললেন, আমি আপনার সঙ্গে একমত। ডেইলি স্টার বা যে কোনো সংবাদপত্র বা যে কোনো টেলিভিশন চ্যানেল, রেডিও, গণমাধ্যম এক কথায় যে কোনো খবর প্রচার করতে পারে, সেটার গ্রহণযোগ্যতা নিয়ে আমি আপনি যে কেউ প্রশ্ন তুলতে পারি, সেটার প্রতিবাদ করতে পারি, সমালোচনা করতে পারি, নিন্দা জানাতে পারি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী বা তথ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যরা যারা সংবিধানের আওতায় শপথ নিয়েছেন, কারো প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো আচরণ করবেন না, তারা কিন্তু সেই তালিকায় পড়েন না। আমার আপনার তালিকায় পড়েন না।
যখন দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন এই ঘটনা এটারও বিচার করা হবে, তখন কিন্তু সেটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনি আমার চাইতে কম বুঝেন না। দেখুন, সম্পাদক পরিষদের বিবৃতি নিয়ে তর্ক হতে পারে, সমালোচনা হতে পারে। সাকি আমাকে 2 মিনিট সময় দিন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সম্পাদক পরিষদের সভাপতি আমেরিকায় থাকলে সম্পাদক পরিষদ কি ফ্রিজ হয়ে থাকবে? তার সঙ্গে প্রত্যেকটা ঘটনায় টেলিফোনে মিটিংয়ে তিনি জয়েন করবেন। সেখানে নিশ্চয়ই একটা গঠনতন্ত্র আছে, সভাপতি না থাকলে কে সভাপতিত্ব করবেন, এবং সেখানে নিশ্চয়ই একটা কোরামের ব্যবস্থা আছে, কয়জন হলে কোরাম হবে। আমি একজন সাংবাদিক হিসাবে, আপনি টেলিভিশনে ছিলেন, আমি সংবাদপত্রে ছিলাম, আমি দেখেছি কখনো ডেইলি স্টার অফিসে মিটিং হয়, কখনো মানব জমিন অফিসে হয়, কখনো ঢাকা ক্লাবে হয়, কখনো সমকাল অফিসে হয়। কোথায় মিটিং হয়েছে এটার জন্য তো নির্দিষ্ট কোনো হল রুম নাই যে ওখানেই হইতে হবে। বিষয়টা হলো একটা বিবৃতি গেছে, এবং এই বিবৃতি যাওয়ার মতো আপনি হয়তো শতভাগ একমত না হতে পারেন, কিন্তু যথেষ্ট উপাদান বিদ্যমান যে বাংলাদেশের সংবাদপত্র বা গণমাধ্যম আজকে হুমকির মুখে। সেটা বিরোধী দল সংবাদ, ওরা বলেছে বিবৃতিতে যে একদিকে মানে রাজনৈতিক কর্মসূচির নামে সরকারের সমর্থক বানিয়ে দেওয়া হচ্ছে, আবার সরকার বলছে বিরোধী দলের সমর্থক। এই যে ঠেলাঠেলি, এই অবস্থার কারণে তারা বিবৃতি দিয়েছেন, এবং এটা যথার্থতা আছে। এটাই বাস্তবতা যে বাংলাদেশে বর্ণাঢ্য সংবাদ গণমাধ্যম জগৎ আছে, অনেক টেলিভিশন, অনেক সংবাদপত্র। দুর্ভাগ্যজনকভাবে সেখানে মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত আশঙ্কাজনকভাবে বা আতঙ্কজনকভাবে নিয়ন্ত্রিত। না না সাকি, আমি আপনাকে একটু শেষ করতে দেন। সেটা হলো যে আপনার বিশ্বজিৎ স্যার একটা প্রশ্ন করেছেন, আমরা এগুচ্ছি না পিছাচ্ছি, একটা মৌলিক প্রশ্ন। দেখুন, আমরা আমাদের পূর্বসূরীরা যখন ব্রিটিশ শাসনামলে ছিলেন বা পাকিস্তানের শাসনামলে ছিলেন, তখনও আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হলে তাকে একটা রাজবন্দির মর্যাদা দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। বাংলাদেশের আজকে দুর্ভাগ্য হলো যে এখানে রাজবন্দি বলে কিছু থাকছে না, প্রত্যেককে ফৌজদারি মামলার অপরাধ করা হচ্ছে। একটা ছিনতাইকারীকে যেভাবে ট্রিট করা হয়, একটা রাজনৈতিক দলের অনেক বড় নেতাকেও একইভাবে ট্রিট করা হয়। এ হচ্ছে আমাদের অগ্রগতির একটা দৃষ্টান্ত। সুতরাং এই পালাক্রম যতদিন না ভাঙতে পারবেন, যতদিন পর্যন্ত পলিটিশিয়ানদের রেসপেক্ট না দেখাতে পারবেন, যতদিন পর্যন্ত তারা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা না করবেন, সহিষ্ণু না হবেন, ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই আগানোর নামে পিছাতেই থাকবো। আসলে এবং মূল কথা হচ্ছে রাষ্ট্রযন্ত্র যদি নিরপেক্ষ না হয়, এই দুর্ভাগা দেশ কখনোই দুর্ভাগা থেকে মুক্তি পাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দুর্ভাগা থেকে, আমরা দুর্ভাগ্য থেকে আমরা মুক্তি পেতে চাই। যে আলোচনাটি সেখানে হচ্ছিল রাজনীতিবিদদের সমালোচনার পাশাপাশি আমরা বিভিন্ন পেশাজীবীর সমালোচনা করেছি। তিনজনই আমরা যে কাজটি করি সেই সাংবাদিকতা। বিশ্বজিৎ শাহ এর বাইরেও আরেকটি পরিচয় আছে, তিনি একজন লেখক। তো তারা যেটি বলার চেষ্টা করেছেন যে সাংবাদিকতাও আজকে রাজনীতির মুক্ত নয়। আমরা কি কোনো পেশার মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলাদেশের কথা চিন্তা করতে পারি না? এই প্রশ্নটি রেখে দর্শক আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, এবং সেই সঙ্গে দুঃখ প্রকাশ করছি যে আমি এখনো শুনতে পাচ্ছি যে অনেকেই ফোন করছেন, টেলিফোনের রিং বেজেই যাচ্ছে, কিন্তু সবার ফোন আমরা নিতে পারিনি, সর্বোচ্চটুকুই চেষ্টা করেছি। আপনাদের সঙ্গে আবারও কাল এই সময়ে সরাসরি অনুষ্ঠানে আরও দুজন অতিথিকে নিয়ে হাজির হব সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।